মস্কো শহরের খুবই ব্যস্ত একটি ট্রেন, যেটার মাধ্যমে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বেরিয়ে পড়ে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। তবে এই ট্রেনের রাস্তাটি কোনো সাধারণ রাস্তা ছিল না, কারণ এই ট্রেনটিকে চলাচল করতে হতো বিশাল বড় একটি টানেলের মধ্য দিয়ে। আর টানেলটি মূলত অবস্থিত ছিল বিশাল বড় এক সমুদ্রের নিচে। তো আজকেও যখন এই ট্রেনে করে হাজার হাজার মানুষ নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক তখনই ঘটে যায় এক ভয়ানক ঘটনা। হঠাৎ করেই পানির অতিরিক্ত প্রেসারে টানেলটি একদম ভেঙে পড়ে, আর টানেলের চারিদিক থেকে প্রবেশ করতে শুরু করে সমুদ্রের পানি, যেটার গতি এবং স্রোত এতটাই বেশি ছিল যে পুরো ট্রেনটি একদম যাত্রীসহ পানির নিচে তলিয়ে যায়, যার ফলে মারা যায় শত শত মানুষ। কিন্তু তাদের মধ্যে যারা সেখানে সার্ভাইভ করছিল, তারা আবার পানির নিচে ডুবে যাওয়ায় ট্রেনের মধ্যেই আটকা পড়ে যায়। তাদের কাছে সেখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা ছিল না, এমনকি ছিল না বেঁচে থাকার জন্য কোনো খাবার অথবা পানি। সেই সাথে টানেলটি মাটির এতটাই গভীরে ছিল যে কারো ফোনে নেটওয়ার্কও ছিল না, যার ফলে তারা সেই টানেলের মধ্যে অনেক ভয়ানকভাবে ফেঁসে যায়। তবে শেষ পর্যন্ত তাদের সাথে কি ঘটেছিল? তারা কি সমুদ্রের নিচের ভয়ানক টানেল থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সেখানেই তাদের সবার মৃত্যু হয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক পানির নিচে তলিয়ে যাওয়া ভয়ানক এক ট্রেনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় অনেক ব্যস্ততম একটি শহর মস্কোতে। আর এখানে আমাদেরকে বলা হচ্ছিল যে মস্কো শহরটি আস্তে আস্তে অনেক বেশি জনসংখ্যায় পরিপূর্ণ হয়ে উঠছে। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার এত বেশি বেড়ে গিয়েছে যে যদি এভাবেই চলতে থাকে তাহলে একসময় এখানে মানুষের পা ফেলার মতো জায়গা থাকবে না। তবে শহরের মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো করা হয়েছিল, যেমন রেল লাইনের রাস্তা থেকে শুরু করে আরও অন্যান্য কাজ, সেগুলো করা হয়েছিল অনেক বছর আগে, যেগুলোকে এখন পর্যন্ত মেরামত বা ঠিক করা হয়নি। এমনকি এই শহরের টানেলগুলো বহু বছর আগে নির্মাণ করা হয়েছিল। আর অতিরিক্ত জনসংখ্যার প্রভাবে সেই সব কিছু আস্তে আস্তে নর্মাল হয়ে পড়ছিল, কিন্তু সেই সমস্ত দিকে কারোই তেমন একটা নজর ছিল না। তবে শহরের একটি টানেলের অবস্থা সবচাইতে বেশি খারাপ ছিল, যেটা কিনা মূলত ছিল একটি সাবওয়ে টানেল। এই টানেলের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ট্রেন আসা যাওয়া করে। তবে এই টানেলটির বিশেষত্ব হচ্ছে মূলত টানেলটি অবস্থিত ছিল একটি নদীর নিচে, অর্থাৎ নদীর নিচের রাস্তা দিয়ে মানুষদেরকে ট্রেন দিয়ে যাতায়াত করতে হয়। তবে আস্তে আস্তে এই টানেল খুবই দুর্বল হয়ে পড়ছিল, কারণ এই টানেলের উপর বহু বছর ধরে পানির আলাদা একটি প্রেসার পড়ছে। তাছাড়া টানেলের মধ্য দিয়ে যখনই কোনো ট্রেন যাতায়াত করত, তখনই টানেলটি সেখানে কেঁপে উঠত এবং টানেলের বিভিন্ন অংশ ভেঙে ভেঙে নিচে পড়ত। এবার সেই টানেলের মধ্যে আমরা সারোগি নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা মূলত এখানকার গার্ড ছিল, আর সে আজকে এখানে তার নাইট শিফট করছিল। তো সারোগি তখন পুরো টানেলটি ঘুরে ঘুরে চেক করছিল। এমন সময় সে একটি জায়গাতে গিয়ে লক্ষ্য করে যে পানির প্রেসারের কারণে টানেলের একটি জায়গা ফেটে গিয়েছে, আর সেখান থেকে পানি পড়ছে। এটা অনেক বড় ধরনের একটি বিপদ সংকেত হতে পারে। তাই সারোগি তখন সঙ্গে সঙ্গেই মেইন অফিসে চলে যায়, আর সে সেখানকার বসকে জানায় যে টানেলের একটি অংশ ফেটে সেখানে পানি পড়ছে। কিন্তু সারোগির বস এখানে সারোগিকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমাদের এই টানেলটি অনেক আগের তৈরি হলেও এটা অনেক শক্তিশালী ভিত্তির উপর তৈরি করা হয়েছে, যেটার মধ্যে কখনোই পানি পড়া সম্ভব নয়, কারণ টানেলটিকে তৈরি করা হয়েছে পুরো পানির প্রেসারের উপর ভিত্তি করে। তাছাড়া সারোগি আসলে প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত, তাই তার বস এখানে তার কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না, বরং সে তাকে এখান থেকে চলে গিয়ে তার ডিউটি করতে বলছিল। এবার অন্যদিকে আমরা আইরিনা নামক একটি মেয়েকে দেখতে পাই। আইরিনা মূলত একটি অফিসে কাজ করত, আর অফিস শেষ হওয়ার পর প্রতিদিন সে তার বসের সঙ্গে সময় কাটাত। আইরিনার ছোট্ট একটি মেয়ে রয়েছে, আর তার মেয়ে বাড়িতে একাই থাকে। স্যাম মূলত একটি হসপিটালে চাকরি করে, যার কারণে প্রায় সময় সে খুব ব্যস্ত থাকে, আর বেশিরভাগ সময় স্যামকে নাইট শিফটে ডিউটি করতে হয়। তবে আইরিনা এবং স্যামদের আর্থিক অবস্থা খুব একটা ভালো চলছিল না। তবে আইরিনা সব সময় চাইতো তার মেয়েকে নিয়ে একটু ভালোভাবে জীবনযাপন করতে, কিন্তু সেটা খুব ভালো করেই জানত যে তার হাজবেন্ডের এই অল্প কিছু টাকা দিয়ে সে কখনোই তার এই আশাগুলো পূরণ করতে পারবে না। তাই সে তার চাকরির প্রমোশনের আশায় তার বসের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, আর তার বস তাকে যখন যেখানে ডাকে সে সেখানেই চলে যায়, কারণ তার বস আসলে শহরের সবচাইতে কোটিপতি মানুষ ছিল। তাই এরিনা মনে করত যে তার বসের মাধ্যমে সে তার লাইফে কিছু একটা করতে পারবে। তবে আইরিনা যে তার বসের সাথে এই ধরনের সম্পর্কে রয়েছে এই ব্যাপারে স্যাম কিছুই জানে না। তাই আইরিনা সব সময় অনেক ভয়ে ভয়ে থাকত যে যদি স্যাম কোনো কিছু জেনে যায়। তাছাড়া আইরিনা তার বসকেও মিথ্যে আশ্বাস দিয়ে রেখেছে। সে বলেছে যে সে স্যামকে খুব দ্রুত ডিভোর্স দিয়ে দেবে, আর সে তার সংসার ফেলে এসে তাকে বিয়ে করবে। কিন্তু আইরিনা এমনটা কখনোই করবে না,
কারণ আইরিনা আর যাই হোক স্যামকে কখনো ছাড়তে পারবে না, কারণ সে স্যামকে অনেক ভালোবাসে। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই। স্যাম মূলত সেই হসপিটালের একজন সার্জন ছিল, তাই তাকে যখন তখন হসপিটালে চলে আসতে হতো। যদিও সে চাইলেও বাড়িতে থাকতে পারত, কিন্তু হসপিটালে থাকলে তার আরো কিছু টাকা হবে, আর সেটা দিয়ে সে এরিনা এবং তার মেয়েকে ভালো রাখতে পারবে। এজন্য স্যাম কোনো প্রকার বিরক্তি ছাড়াই অনেক পরিশ্রম করত। তো আজকেও সারা রাত নাইট ডিউটি করে স্যাম যখন তার বাড়িতে ফেরে, তখন সে জানতে পারে যে গতকাল রাতে আইরিন বাড়িতেই ফেরেনি। স্যামের আবার অনেকদিন থেকে আইরিনার উপর সন্দেহ হচ্ছিল। সে আন্দাজ করতে পারছিল যে আইরিনার কারো সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু কার সঙ্গে রয়েছে সেটাই সে বুঝতে পারছিল না। তবে সে এখানে তার মেয়ের সামনে সবকিছু বুঝেও না বোঝার ভান করে, কারণ সে কোনোভাবেই চায় না যে তাদের সম্পর্কের প্রভাব তার মেয়ের উপর পড়ুক। এবার স্যাম এখানে এক মুহূর্তের জন্য বিশ্রাম না নিয়ে তার মেয়েকে রেডি করে তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। তবে সে যখনই তাদের গাড়িটি নিয়ে আসতে যাচ্ছিল, ঠিক তখনই কেউ একজন একটি গাড়ি এনে তাদের গাড়ির সামনে এই গাড়িটিকে পার্ক করে ফেলে, যার ফলে স্যাম এখন চাইলেও তাদের গাড়িটি বের করতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে এত ঝামেলা না করে তারা আজকে মেট্রো রেলের মাধ্যমে স্কুলে যাবে। এজন্য তারা তখন মেট্রোর দিকে যেতে শুরু করে। এবার দেখা যায় স্যাম তার মেয়েকে নিয়ে যখনই সেখান থেকে চলে যায়, ঠিক তখনই সেখানে আইরিনা তার বসের সঙ্গে চলে আসে। সে তার বসকে তাদের বাড়িতে নিয়ে আসে। তার বসের নাম আসলে ছিল অ্যান্ড্রিও। অ্যান্ড্রিও এখানে আইরিনাকে বলে যে আজকে তার অফিসে অনেক জরুরি একটি মিটিং রয়েছে, তাই তাকে দ্রুত এখান থেকে বের হতে হবে। তবে আইরিনাও যেন কিছুক্ষণের মধ্যেই অফিসে চলে আসে। এবার অ্যান্ড্রিও যখন ফিরে যাচ্ছিল, তখন দেখা যায় যে সে তার গাড়ি নিয়ে বিশাল বড় একটি জ্যামের মধ্যে আটকা পড়েছে। তবে তার জরুরি মিটিংটি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এজন্য তাকে দ্রুত সেখানে পৌঁছতে হবে। তাই সে এখানে সিদ্ধান্ত নেয় যে সে এখন মেট্রোর মাধ্যমে তার অফিসে যাবে। এজন্য সে দ্রুত সেখানকার কাছের একটি রেল স্টেশনে চলে যায়। এবার এখানে দেখা যায় যে রেল স্টেশনে আসলে প্রচুর কর্মব্যস্ত মানুষেরা এসেছে, কারণ প্রতিদিনের মতো এই মেট্রোর মাধ্যমে তারা তাদের কাজে যাচ্ছে। এখানে দেখা যায় মেট্রোটি পুরোপুরিভাবে মানুষে ভরে গিয়েছিল। সেখানে বসার মতো আর কোনো জায়গা ছিল না। আর ভাগ্যক্রমে যেই মেট্রোতে স্যাম তার মেয়েকে নিয়ে উঠেছে, সেটাতেই উঠেছে অ্যান্ড্রিও। তাদেরকে নিয়েই পুরো ট্রেনের মধ্যে প্রায় 2000 যাত্রীর চাইতেও বেশি যাত্রী ছিল। এবার দেখতে দেখতে ট্রেনটি সেই টানেলের মধ্যে ঢুকে পড়ে। এখানে আবার আমরা গিনা নামক একজন মহিলাকে দেখতে পাই। আসলে এই টানেলে সারোগি নামক যে ব্যক্তিটি কাজ করে থাকে, গিনা তারই বন্ধু ছিল। আসলে কিছুক্ষণ আগে গিনা এবং সারোগি একসঙ্গে ড্রিঙ্কস করছিল। আর রাস্তার মধ্যে যেহেতু এভাবে ড্রিঙ্কস করা ইলিগেল ছিল, তাই সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করার জন্য চলে আসে। যদিও গিনা কোনো মতে দৌড়েই ট্রেনটির মধ্যে চড়ে যায়, কিন্তু সারোগিকে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। অন্যদিকে আমরা সেই ট্রেনটিকে দেখতে পাই। ট্রেনটি এখন টানেলের একদম মাঝখানে অবস্থিত ছিল। তবে এখানে ট্রেনের যে ড্রাইভার ছিল, সে ট্রেনটি নিয়ে কিছু দূর আসার পরেই দেখতে পায় যে টানেলের একটি ফাটল দিয়ে অনেক দ্রুত গতিতে পানি পড়ছে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই ফাটলটি এখন এতটাই বড় হয়ে গিয়েছে, যেটা দেখে ড্রাইভার বুঝতে পারে যে এই টানেল তো কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়তে চলেছে। যার কারণে এখানে হাইপার ব্রেকস দেওয়ার ফলে ট্রেনটি এখানে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে ট্রেনটি লাইন থেকে সরে যায় আর টানেলের একটি দেয়ালের মধ্যে সজোরে ধাক্কা খায়। যার কারণে দেখা যায় যে আশেপাশের দেয়ালগুলো অনেক দুর্বল হওয়ার কারণে এগুলো ভেঙে পড়তে শুরু করে, আর ট্রেনের চাকার মধ্য দিয়েও আগুন বের হতে শুরু করে। এদিকে ট্রেনের এত সজোরে ধাক্কা খাওয়ায় ট্রেনের ভেতরে যেন একদম তোলপাড় শুরু হয়ে যায়। সেখানে যতজন যাত্রীরা ছিল তারা সবাই একে অপরের উপরে পড়ে যেতে শুরু করে। এমনকি অনেকেই তো ট্রেনের বিভিন্ন জায়গাতে ধাক্কা খেয়ে আঘাত পেতে থাকে। সেই সাথে অনেকে গ্লাস ভেঙে বাইরে ছিটকে পড়ে যায়। এমনকি অনেকেই তো এত মানুষের প্রেসারের নিচে চাপা পড়ে মারাও যায়। এভাবে করে দেয়ালের সঙ্গে ধাক্কা খেতে খেতে ট্রেনটি যতই সামনের দিকে যাচ্ছিল, ট্রেনের মধ্যে তত বেশি মানুষ মারা যাচ্ছিল। এবার শেষ পর্যন্ত ট্রেনটি যখন একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে থেমেই যাচ্ছিল, তখন দেখা যায় ট্রেনের সামনের 3টি বগি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং সেখানকার মানুষগুলো একদম পিষে যায়। ধাক্কাটি এতটাই ভয়ানক ছিল যে কোনো মানুষই নিজেদেরকে বাঁচানোর কোনো সময়ই পায় না। এবার দেখা যায় ট্রেনটি শুধুমাত্র 3টি বগি সেখানে টিকে ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই পরিবেশ অনেকটাই শান্ত হয়ে যায়। এবার আমরা ট্রেনটির একদম শেষের বগিতে স্যামকে দেখতে পাই, যার কিনা প্রায় অনেক সময় পর জ্ঞান ফিরে আসে। আর সে দ্রুত তার মেয়েকে খুঁজতে থাকে। তার মেয়ের নাম ছিল সারা। সে সারা সারা বলে চিৎকার করতে থাকে। সে যেন তার মেয়ের জন্য একদম পাগলের মতো হয়ে যায়। অন্যদিকে আমরা এন্ড্রিওকে দেখতে পাই। সৌভাগ্যবশত এন্ড্রিও বেঁচে ছিল, আর এন্ড্রিওর বগিতে অনেকগুলো মানুষই বেঁচে রয়েছে। তবে তারা ট্রেন থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছিল না। এজন্য এন্ড্রিও তখন সেখানকার একটি দরজা ভাঙতে শুরু করে।
এবং সেখান থেকে বের হওয়ার একটি রাস্তা বানাতে থাকে। আর কিছুক্ষণ পর সেই বগিতে যতজন মানুষ বেঁচে ছিল তারা সবাই ট্রেন থেকে বের হয়ে সোজা কাছের স্টেশনের দিকে যেতে থাকে। কিন্তু যখনই তারা সবাই মিলে একটু সামনের দিকে আসে তখনই তারা দেখতে পায় যে সেখানকার রাস্তা একদম ব্লক হয়ে গিয়েছে, যে ব্লক তারা চাইলেও খুলতে পারবে না। তাই তারা আবারও পেছনের দিকে যেতে শুরু করে, কারণ তারা চিন্তা করছিল যে এবার তারা পেছনের স্টেশনে যাবে। কিন্তু পেছনের স্টেশনটি ছিল প্রায় 3 কিলোমিটার দূরে। এখন তাদের দেখা দেখি অন্যান্য বগিতেও যে সমস্ত মানুষেরা ছিল তারাও ট্রেন থেকে বের হয়ে সেই স্টেশনের দিকে যেতে থাকে। কিন্তু এতে করে সেখানে অনেক প্রেসার পড়ছিল। এদিকে এখানকার পরিস্থিতি দেখে অ্যান্ড্রিউ বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এভাবেই ধ্বংস হয়ে যাওয়া টানেলের সাইড দিয়ে হাঁটাটা খুবই ভয়ানক ব্যাপার। তাই সে তখন সোজা ট্রেনের উপরে উঠে যায় আর সে ট্রেনের উপর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কারণ তার কাছে মনে হচ্ছিল সে এভাবেই খুব দ্রুত পৌঁছে যাবে। কিন্তু সে যখন ট্রেনের উপর দিয়ে হাঁটছিল তখন দেখা যায় ট্রেনটি সাইডের দিকে হেলে পড়ছিল। আর এখানে অ্যান্ড্রিউ কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি এমনভাবে সবার উপর চাপা পড়ে যায় যে সেখানকার সাইডে যত মানুষ ছিল তারা সবাই মারা যায়। আর অ্যান্ড্রিউ মূলত এটারই ভয় করছিল, কারণ সে বুঝতেই পেরেছিল ট্রেনটি যে কোনো সময় মানুষের উপর হেলে পড়তে পারে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে তাদের এই ট্রেনটি যে সমস্ত দেয়ালগুলো ভাঙতে ভাঙতে এখানে চলে এসেছিল সেই দেয়ালগুলো শুরুর দিক থেকে পানি আসতে শুরু করে, কারণ এই পুরো ট্রেনের রাস্তাটি ছিল পানির নিচেই অবস্থিত। আর এটা বেঁচে যাওয়া যাত্রীদের জন্য খুবই ভয়ানক একটি ব্যাপার ছিল, কারণ এভাবে যদি টানেলটি পানি দিয়ে ভরে যায় তাহলে তারা সবাই মারা যাবে। তাছাড়া পানির প্রেসারে পুরো টানেল একদম ভেঙেও পড়তে পারে। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই। স্যাম তার মেয়ে সারকে খুঁজতে খুঁজতে একদম শেষের বগিতে চলে আসছে, যেখানে অনেক মানুষের ভিড় ছিল। তাই স্যাম সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে সরিয়ে পাগলের মতো তার মেয়েকে খুঁজছিল। প্রায় অনেক সময় যাবৎ খোঁজাখুঁজির পর অবশেষে স্যাম সারকে খুঁজে পায়। সে সারকে ট্রেনের সিটের নিচের একটি জায়গাতে দেখতে পায়। এতে যেন স্যামের মাঝে প্রাণ ফিরে আসছে। এবার অন্যদিকে আমরা ড্যানিশ নামক একটি ছেলেকে দেখতে পাই। ড্যানিশ স্যামদের সঙ্গে একই বগিতেই ছিল। তো সে এখানে লক্ষ্য করে যে এই বগিটির মধ্যে আস্তে আস্তে পানি প্রবেশ করতে শুরু করেছে, যেটা কিনা ছিল অনেক ভয়ানক একটি ব্যাপার। অন্যদিকে দেখা যায় ট্রেনের মধ্যে অনেক স্বার্থপর মানুষেরা ছিল। আসলে ট্রেনের মধ্যে যে সমস্ত যাত্রীরা মারা গিয়েছে অনেকেই এখানে তাদের কাছে থাকা বিভিন্ন জিনিসপত্র চুরি করছিল। আবার কেউ কেউ তো অন্যের জীবনের কথা পরোয়া না করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। অর্থাৎ এখানে সবাই নিজেদের স্বার্থের পেছনে ছুটছিল। অন্যদিকে ট্রেনের মনিটরিংয়ের জন্য যে টিম ছিল তারা এখানে ট্রেনটির লোকেশন ট্র্যাক করে দেখতে পায় যে অনেক সময় যাবৎ ট্রেনটির লোকেশন একই জায়গাতেই রয়েছে এবং এমন একটি জায়গাতে আটকে আছে যেটা কোনো প্ল্যাটফর্মও নয়। তাই তারা বুঝতে পারছিল না যে ট্রেনটি কেন সেখানে আটকে আছে। আর সেই ট্রেনের পেছনেই আবার আরেকটি ট্রেন ছিল যেটা কিনা কিছুক্ষণ পরেই সেই রাস্তা দিয়েই যাবে। তাই তারা এখানে আর কোনো উপায় না পেয়ে সেই ট্রেনটি যেখানেই রয়েছে সেখানেই থেমে যেতে বলে এবং অপেক্ষা করতে বলে তাদের সামনের ট্রেনটি সরে না যাওয়া পর্যন্ত। এদিকে এমন সময় সেখানকার একজন অফিসার লক্ষ্য করে যে মনিটরে পানির প্রেসার অনেক বেশি দেখাচ্ছিল, যেটা খুবই অস্বাভাবিক একটি ব্যাপার। এতে করে সে এবং সেখানকার অফিসার বুঝে যায় যে সারোগি আসলে যেটা বলছিল সেটা আসলে সত্যি। হয়তো টানেলের মধ্যে এমন কিছু ঘটেছে যেটার জন্য ট্রেনটি সেখানে দাঁড়িয়ে আছে। তবে মনিটরে যেভাবে পানির প্রেসার বেড়ে যাওয়ার নাম্বার দেখাচ্ছে এভাবে পানি বাড়তে থাকলে ট্রেনটি একদম পানির নিচে তলিয়ে যাবে। এতে তো সেখানকার প্রত্যেকটি মানুষই মারা যাবে। তাই সেখানকার অফিসাররা তাদের সিনিয়রদেরকে সমস্ত রিপোর্টগুলো পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় সবাই মিলে একসঙ্গে কাজ শুরু করে দেয়। তারা প্রথমে সেই ট্রেনের পেছনে যতগুলো ট্রেন ওয়েট করছিল সেই প্রত্যেকটি ট্রেনকে এই বিষয় সম্পর্কে জানায় এবং সেই ট্রেনগুলোকে যত দ্রুত সম্ভব খালি করতে বলে, কারণ ট্রেনগুলো অলরেডি টানেলের মধ্যে ছিল আর যে কোনো সময়েই পুরো টানেল পানির প্রেসারে ভেঙে পড়তে পারে। অন্যদিকে যে ট্রেনটির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রেনের মধ্যে আবার কয়েক শত যাত্রী বেঁচে গিয়েছিল। তারা সবাই এখন একসঙ্গে যত দ্রুত সম্ভব পেছনের দিকে হাঁটছিল, কারণ তারা সবাই মিলে পেছনের স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে। অন্যদিকে আমরা ট্রেনের মেইন অফিসকে দেখতে পাই, যেখানকার ডিভাইসের মধ্যে বারবার ইলেকট্রিক সিগন্যাল আসছিল। তবে এই সিগন্যালটি কেন আসছিল সেখানকার কেউই বুঝতে পারছিল না। কিন্তু অন্যদিকে আমরা সেই টানেলের পরিস্থিতি দেখতে পাই। আসলে টানেলের ভেতর যে ইলেকট্রনিক লাইনগুলো ছিল সেগুলোর মধ্যে একটি লাইনে শর্ট সার্কিট হচ্ছিল। আর যেহেতু সেখানকার পুরো জায়গাটিতে পানি ছিল তাই যখনই সেই যাত্রীরা পানি দিয়ে হেঁটে হেঁটে সেই জায়গাটির একদম কাছে চলে আসে তখনই অসংখ্য যাত্রী একে একে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। যারা যারা মূলত পেছনের স্টেশনে যাওয়ার চেষ্টা করছিল তাদের মধ্যে আর কেউই বেঁচে থাকে না। অন্যদিকে আমরা আইরিনাকে দেখতে পাই। আইরিনা তার অফিসে এসেছে
কারণ তার বস তাকে অনেক ইমার্জেন্সি ভাবে আজকে অফিসে আসতে বলেছিল। কিন্তু অফিসে আসার পর আইরিনা জানতে পারে যে আজকে তার বস অ্যান্ড্রিয়া অফিসে আসেনি। এতে আইরিনা অনেক অবাক হয়ে যায়, কারণ অনেক সময় আগেই তার অফিসে পৌঁছে যাওয়ার কথা ছিল। তাছাড়া আজকে তার অনেক গুরুত্বপূর্ণ একটি মিটিং ছিল, তাহলে সে মিটিং রেখে কোথায় চলে গেল? এদিকে আইরিনা বারবার স্যামকেও ফোন করছিল, কারণ গতকাল থেকে স্যামের সাথে তার কোনো কথাই হয়নি। কিন্তু এতবার ফোন করার পরও স্যাম ফোন রিসিভ না করার কারণে আইরিনা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমরা স্যাম এবং সারাকে দেখতে পাই। স্যাম যখন তার মেয়ে সারাকে নিয়ে সেই জায়গা থেকে বাঁচার চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে অ্যান্ড্রিউ চলে আসে, আর কাকতালীয়ভাবে তারা এখানে পরিচিত হয়। তবে স্যাম কিন্তু অ্যান্ড্রিউকে চিনতই না। সে জানত না যে তার ওয়াইফের সাথেই তার অ্যাফেয়ার রয়েছে। এমনকি অ্যান্ড্রিউ জানত না যে স্যাম আসলে আইরিনার হাজবেন্ড। তো তারা সবাই এখন যেই বগিটিতে ছিল সেটা অনেকটাই ফাঁকা ছিল, আর এখানে তাদের সঙ্গে আরও বেশ কিছু মানুষ বেঁচে ছিল। তো তারা সবাই মিলে তখন এখানে এক হয়ে যায় এবং একসাথে প্ল্যান করতে থাকে যে এই জায়গা থেকে তারা কিভাবে বেঁচে ফিরতে পারবে। আসলে কিছুক্ষণ আগে ইলেকট্রিক শক খেয়ে যে সমস্ত মানুষেরা মারা গিয়েছে তাদেরকে তারা দূর থেকেই দেখতে পেয়েছে, তাই ট্রেন থেকে নিচে নামতেও তারা সবাই অনেক ভয় পাচ্ছিল। এখন তাদেরকে টানেলের রাস্তা দিয়ে হাঁটার জন্য এটা নিশ্চিত হতে হবে যে মেইন অফিস থেকে ইলেকট্রনিক লাইন বন্ধ করা হয়েছে কিনা। যদি বন্ধ করা হয়ে থাকে তাহলে তারা নিশ্চিন্তে এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে পারবে। অন্যদিকে আমরা সেই শহরের প্ল্যাটফর্মগুলোকে দেখতে পাই, যেখানে প্রতিদিনের মতো অসংখ্য মানুষের ভিড় ছিল, আর পুলিশ অলরেডি সেই জায়গাগুলোকে খালি করার চেষ্টা করছিল। কিন্তু প্রতিনিয়ত কয়েক কোটি মানুষ এই জায়গা দিয়ে যাতায়াত করে থাকে, তাই এত মানুষের ভিড় সামলাতে সবাই অনেক হিমশিম খাচ্ছিল। তাই কিছু কিছু জায়গা খালি করতে গিয়ে পুলিশের অবস্থায় একদম খারাপ হয়ে যায়। সেই সাথে অতিরিক্ত ভিড়ের কারণে মানুষের ধাক্কাধাক্কিতে অনেক মানুষই আহত হয়। অন্যদিকে আমরা ড্যানিশ নামক সেই ছেলেটিকে দেখতে পাই। তো তার সাথে এখানে আলিসা নামক একটি মেয়ের দেখা হয়। ড্যানিশ মূলত তাকে একটি বগির মধ্যে একা বসে থাকতে দেখে এসেছে। তো আলিসা এখানে ড্যানিশকে জানায় যে সে মূলত একা ছিল না, তার সঙ্গে তার মা বাবা ছিল। তবে সে অনেক সময় যাবত তার মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা আশেপাশের কোথাও নেই। তাই আলিসা এখনও তাদেরকে খুঁজছে। একথা শুনে ড্যানিশ বুঝতে পারে যে তার মা বাবা আসলে এখন বেঁচেই নেই। তাই ড্যানিশ তখন আলিসাকে শান্ত হতে বলে এবং সে তাকে ভরসা দেয় যে আলিসাকে এই জায়গা থেকে বের হতে সে তাকে সাহায্য করবে। পাশাপাশি যদি তার মা বাবা এখনও বেঁচে থাকে তাহলে সে তাদেরকেও খুঁজে বের করতে সাহায্য করবে। এমন সময় ড্যানিশ আলিসার কাছ থেকে জানতে পারে যে আলিসার অ্যাজমা রয়েছে, তাই মূলত তাকে সবসময় ইনহেলার ব্যবহার করতে হয়। আর সে ট্রেনে ওঠার সময় একটি ইনহেলার তার ব্যাগে করে নিয়ে এসেছিল, কিন্তু যখনই অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তার ব্যাগটি তার কাছ থেকে কোথায় পড়ে গিয়েছে সেটা সে নিজেও জানে না। তবে সে নিশ্চিত যে ব্যাগটি এখানেই রয়েছে। এদিকে দেখা যায় আলিসার আস্তে আস্তে ইনহেলারের অনেক প্রয়োজন ছিল, তাই ড্যানিশ তখন দ্রুত তার ব্যাগটি খুঁজতে শুরু করে। আর বেশ কিছুক্ষণ খোঁজার পর সৌভাগ্যবশত সে ব্যাগটি পেয়েও যায়। তাই সে আলিসাকে দ্রুত তার ইনহেলারটি দেয়, যার ফলে আলিসা অনেকটাই সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে আমরা এন্ড্রিউকে দেখতে পাই। এন্ড্রিউ মূলত তাদের সবার চাইতে অনেক বেশি চালাক ছিল, আর সে অনেকটা স্বার্থপরও ছিল। তাই সে এখানে পানির মধ্যে কারেন্ট আছে কিনা এটা চেক করার জন্য সে তাদের সেই বগিতে খুঁজে পাওয়া একটি কুকুরকে সোজা পানির মধ্যে ফেলে দেয়। কিন্তু বাকি সবাই যখন এটা দেখতে পায় তখন তারা সবাই এন্ড্রিউর উপর খুবই রেগে যায়, কারণ এত নির্মম একটি কাজ সে কিভাবে করতে পারে। কিন্তু অ্যান্ড্রিউ তখন সবাইকে শান্ত হতে বলে। সেই সাথে সে এটাও বলে, ওই দেখো, কুকুরটি বেঁচে গিয়েছে। আমি জানতাম যে এখানে কোনো কারেন্ট নেই, তাই মূলত আমি কুকুরটিকে ফেলেছি। এখন আমরা নিশ্চিন্তে এই রাস্তা দিয়ে চলতে পারবো। এতে করে সবাই বুঝতে পারে যে মেইন অফিস থেকে তাহলে ইলেকট্রিক লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এমন সময় দেখা যায় যে প্রত্যেকটি মুহূর্তেই সেখানে পানির প্রেসার বাড়ছিল, যার ফলে টানেলের আরও বেশ কিছু অংশ ভেঙে যাওয়ার ফলে সেখানে পানির প্রেসার এতটাই বেড়ে যায় যে ট্রেনটি সেখানে কাঁপতে শুরু করে। তাই এখন তাদেরকে যত দ্রুত সম্ভব বের হতে হবে। আর এখানে বেঁচে যাওয়া সার্ভাইভার্সদের মধ্যে ছিল স্যাম, সারা, অ্যান্ড্রিউ, এখানকার গার্ড সারোগের সেই বান্ধবী জিনা এবং আরও একজন ব্যক্তি ম্যাক্স ছিল। অন্যদিকে ড্যানিশ এবং আলিসা অলরেডি বাইরে বেরিয়ে পড়েছিল। তো তারা দুজনে এখানে বাকিদের মতোই ট্রেনের সাইডের রাস্তা দিয়ে স্টেশনে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই পানির প্রেসারের কারণে ট্রেনটি সাইডে চেপে আসে, যার ফলে দেখা যায় যে ড্যানিশ এবং আলিসা সেখানে আটকা পড়ে যায়। তারা সেই জায়গা থেকে আর বিন্দু মাত্র নড়তে পারছিল না। তবে ড্যানিশ ট্রেনের একটি দরজার সামনেই ছিল, তাই সে কোনো মতে অনেক কষ্টে সেখানকার দরজা খুলে ফেলে আর সে আলিসাকে সেখানে ঢুকিয়ে দেয়। কিন্তু ড্যানিশ নিজে সেখানে এমনভাবে আটকা পড়েছিল
যে সে কোনোভাবেই সেই জায়গা থেকে একটুও নড়তে পারছিল না। তাই আলিসা তখন তাকে সেই জায়গা থেকে টেনে উপরে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু ড্যানিশ এখানে আলিসাকে তাকে রেখেই চলে যেতে বলছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে হাজার চেষ্টা করলেও এখান থেকে বের হতে পারবে না। তবে আলিসা তাকে নিজের উপর বিশ্বাস রাখতে বলছিল, সে তাকে হাল ছাড়তে নিষেধ করছিল। এদিকে আলিসা যতই ড্যানিশকে উপরে নিয়ে আসার চেষ্টা করছিল, ততই যেন ট্রেনটি ড্যানিশের উপরে চাপা পড়ছিল। কিন্তু আলিসা কোনোভাবেই হার মানতে চাইছিল না, তাই সে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিল। এভাবে করে যখন ড্যানিশের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই আলিসা কোনোমতে তাকে সেই জায়গা থেকে বের করে আনতে পারে। অন্যদিকে আমরা পেছনের সেই স্টেশনটিকে দেখতে পাই। আসলে পানির মধ্যে ইলেকট্রিসিটি ছড়িয়ে পড়ার আগে যারা যারা সেই জায়গা পার হতে পেরেছিল, তাদের মধ্যে অনেকেই ফাইনালি স্টেশন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর সেখানে রেস্কিউ টিম সার্ভাইভার্সদের জন্যই অপেক্ষা করছিল। তাই তাদের সেখানে পৌঁছতেই রেস্কিউ টিম তাদেরকে সাহায্য করতে শুরু করে। আর সার্ভাইভার্সরা সেখানে পৌঁছানোর পর জানিয়ে দেয় যে ট্রেনটি এখন টানেলের মাঝখানের একটি দেয়ালের সঙ্গে আটকে আছে, আর এমন একটি দেয়ালের সঙ্গে আটকে আছে যেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর প্রচণ্ড প্রেসারে সেখানে পানি প্রবেশ করলে ট্রেনটি ডুবেও যেতে পারে। এখন এই পুরো খবরটি সারা দেশে একদম ভাইরাল হয়ে যায়। সমস্ত মিডিয়ার লোকেরা স্টেশনে এসে নিউজ করতে শুরু করে। তারা সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে জানায় যে ট্রেনের মধ্যে থাকা হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 25 জন বেঁচে ফিরেছে। এখন পর্যন্ত জানা যায়নি যে আরও কেউ বেঁচে আছে কিনা। তবে সার্ভাইভার্সরা জানিয়েছে যে এখনও হয়তো 20 থেকে 30 জন মানুষ বেঁচে থাকতে পারে। অন্যদিকে টিভিতে যখন এই নিউজগুলো দেখানো হচ্ছিল, তখন আইরিনা তার অফিসে বসে নিউজটি দেখতে পায়। আর সে সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে স্যাম তাহলে তার মেয়ে সারাকে নিয়ে সে ট্রেনটির মধ্যে ছিল, কারণ সে স্যামের গাড়িটিকে তাদের বাড়ির সামনেই দেখতে পেয়েছিল। আইরিনা এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সেই সাথে সে এটাও বুঝতে পারে যে অ্যান্ড্রেও তাহলে কোনো না কোনোভাবে সেখানেই রয়েছে, তা নাহলে সেও কেন তার ফোন ধরছে না। আইরিনা তখন কোনো কিছু বুঝে উঠতে না পেরে সেখানে কাঁদতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে সে নিজেকে সামলে নিয়ে দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে যায়। সে সোজা সেই স্টেশনটিতে যেতে শুরু করে যেখানে অনেক সার্ভাইভার্সরা বেঁচে ফিরেছে, কারণ সে মনে মনে ভাবছিল যদি সেই সার্ভাইভার্সদের মধ্যে সারা এবং স্যাম থাকে। অন্যদিকে দেখা যায় গভর্নমেন্টের পক্ষ থেকে বিশাল বড় এক মিটিং চলছিল, যেখানে যত বড় বড় অফিসাররা রয়েছে তারা সবাই মিলে ডিসিশন নিচ্ছিল যে কিভাবে উদ্ধার কাজ পরিচালনা করা যায়। সেখানে আবার একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ার ছিল। সে এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে যে যদি কোনোভাবে সেই টানেল ভেঙে পড়তে পারে, তাহলে সেটা শুধুমাত্র সেই জায়গার জন্য নয়, বরং সেটা পুরো শহরের জন্য বিপদ ডেকে আনতে পারে। কারণ একবার যদি নদীর পানি টানেলের মধ্যে প্রবেশ করতে শুরু করে, তাহলে সেটা দ্রুত গতিতে শহরেও ছড়িয়ে পড়তে শুরু করবে, আর খুব অল্প সময়ের মধ্যেই পুরো মস্কো শহর পানির নিচে তলিয়ে যাবে। তাই যদি দ্রুত সময়ের মধ্যে টানেলের এই ভেঙে পড়া রোধ করা না যায়, তাহলে পুরো শহর শেষ হয়ে যাবে। আসলে মস্কো শহরটির স্তর অনেক নিচু ছিল, তাই যদি একবার এখানে পানি প্রবেশ করতে শুরু করে, তাহলে এই জায়গাটিকে আর কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়। আর পুরো শহরে কোটি কোটি মানুষ রয়েছে, তাই এত দ্রুত সময়ের মধ্যে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। অর্থাৎ টানেল ভেঙে পড়লে শহরের অনেক মানুষের এতে মৃত্যুও হতে পারে। এবার সেখানকার মেইন ইঞ্জিনিয়ার বলে যে ট্রেনটির অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেই ট্রেনে যতজন মানুষেরা বেঁচে ছিল তারা সবাই অলরেডি স্টেশনে চলে এসেছে। তাই মনে হয় না যে সেখানে আর কোনো মানুষ বেঁচে আছে। এজন্য যে স্টেশনের জায়গায় সেই ট্রেনটি এখন আটকে রয়েছে, সেখানকার সামনের এবং পেছনের জায়গাটিকে প্রথমে সিল করে দিতে হবে। এরপর সঙ্গে সঙ্গে সেখানে লিকুইড নাইট্রোজেন ছেড়ে দিতে হবে। এর মাধ্যমে টানেলের সেই জায়গাটি সিল হয়ে যাবে এবং পানিও সেখানে বন্ধ হয়ে যাবে। আর পানির প্রেসারও আস্তে আস্তে কমে আসবে, যার ফলে টানেলটি আর কোনোভাবেই ভাঙবে না। এটাই হচ্ছে শহরকে বাঁচানোর একমাত্র সলিউশন। তো মেইন ইঞ্জিনিয়ারের এই প্ল্যানটি একদম পারফেক্ট ছিল, কিন্তু তারপরও মেজর এই প্ল্যানে রাজি হচ্ছিল না। সে সবাইকে আরও একটু সময় দিতে বলছিল, কারণ যদি ট্রেনের মধ্যে এখনো কোনো মানুষ বেঁচে থাকে, তাহলে লিকুইড নাইট্রোজেনের কারণে সেখানেই তারা মারা যাবে। সেই সাথে সেখানে যতজন মানুষ অলরেডি মারা গিয়েছে, তাদের লাশগুলো আর কোনোভাবেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে না, যার ফলে পরিবারের সদস্যরা তাদেরকে শেষবারের মতো দেখার সুযোগটুকুও পাবে না। তাই মেয়র এখানে কোনোভাবেই এত নির্মম একটি কাজ করতে চাইছিল না। এজন্য মেয়র তখন সবার কাছে 5 ঘন্টা সময় চায়। এরপর সে তার নিজস্ব দক্ষ একটি রেস্কিউ টিমকে তৈরি করে ফেলে, আর সে তাদের সবাইকে টানেলে যেতে বলে এবং সেখানে কেউ বেঁচে থাকলে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে বলে। এমনকি সেখানকার লাশগুলোরও কোনো ব্যবস্থা করতে বলে। তবে মেয়র তাদের সবাইকে খুব ভালোভাবেই বলে দেয়
যে তারা এখন যেই মিশনটিতে যাচ্ছে সেটা অবশ্যই তাদেরকে টানেলটি ভেঙে পড়ার আগে কমপ্লিট করতে হবে, তা না হলে সেখানে তাদেরও জীবনের ঝুঁকি রয়েছে। অন্যদিকে আমরা আইরিনাকে দেখতে পাই। আইরিনা কাঁদতে কাঁদতে সে স্টেশনের দিকে যাচ্ছিল, কিন্তু এমন সময় একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফলে সেই গাড়ির ড্রাইভার তখন তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে, কিন্তু আইরিনা এখানে কোনো প্রকার কথা না বলে সে দৌড়তে দৌড়তে সে স্টেশনের দিকে যেতে শুরু করে, কারণ এখন তার হাতে একদমই সময় ছিল না। অন্যদিকে আমরা স্টেশনের সামনের পরিস্থিতি দেখতে পাই, যেখানে দেখা যায় যে অনেক মানুষই সেখানে নিজেদের আপন মানুষের সন্ধানে এসেছে, কারণ সবার কাছেই মনে হচ্ছিল যে বেঁচে ফেরা মানুষদের মধ্যে হয়তো তাদের আপন মানুষেরা রয়েছে। অন্যদিকে আমরা স্যাম এবং বাকি সার্ভাইভার্সদেরকে দেখতে পাই। তারা এখন পানিতে নেমে ট্রেনের রাস্তা দিয়ে হেঁটে সেই পেছনে স্টেশনের দিকে যাচ্ছে। এমন সময় তাদের সঙ্গে ড্যানিশ এবং আলিসা এসেও জয়েন হয়। তো তারা সবাই মিলে যখন এবার একসঙ্গে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তারা বিশাল বড় এক পানির স্রোতের আওয়াজ শুনতে পায়। আর মুহূর্তের মধ্যে সেখানে অনেক স্পিডে পানি চলে আসে, যার ফলে সেখানে থাকা সবাই তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এমন সময় দেখা যায় টানেলের যে দেয়াল দিয়ে পানি পড়ছিল আর ট্রেনে যে বগিটি দেয়ালটিকে আটকে ধরেছিল সেই বগিটি পানির প্রেসারের কারণে সেখান থেকে সরে যাচ্ছিল। কিন্তু যদি কোনোভাবে এই বগিটি সরে যায় তাহলে সেই পুরো বগিটি ভেঙে পড়ে সেখানে পানি দিয়ে একদম ভরে যাবে। এদিকে পানির প্রেসারে ট্রেনের আরও একটি বগি পানিতে ভাসতে ভাসতে সবার দিকে এগিয়ে আসছিল। আর যদি এই বগিটি কোনো মতে তাদের একদম কাছে চলে আসে তাহলে তারা এই বগির নিচে চাপা পড়েই মারা যাবে। তাই সবাই সেই জায়গা থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। এমন সময় স্যাম সেখানে একটি রাস্তা খুঁজে পায়, যেটা কিনা মূলত মেইনটেনেন্সের জন্য বানানো হয়েছিল। স্যাম তখন এক এক করে সবাইকে নিয়ে সেখানে প্রবেশ করে, কিন্তু তাদের সঙ্গে ম্যাক্স নামক যে ব্যক্তিটি ছিল সে কিছুটা দূরে ছিল। আর ট্রেনের বগিটি এগিয়ে আসার ফলে সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে সেই জায়গাটিতে না ঢুকে দৌড়ে পালানোর চেষ্টা করে, যার ফলে দেখা যায় সে ট্রেনের নিচে পড়ে সে সেখানেই মারা যায়। অন্যদিকে সেই মেইনটেনেন্সের দরজার মধ্যে যারা যারা আশ্রয় নিয়েছিল তারা সেখানে অন্ধকারের জন্য কিছুই দেখতে পাচ্ছিল না। এমন সময় সারা তার গলায় থাকা একটি লকেটের মাধ্যমে একটি লাইট জ্বালিয়ে ফেলে, কারণ লকেটটির মধ্যে একটি ছোট লাইট সিস্টেম ছিল। তবে এই লকেটটি দেখার পর অ্যান্ড্রু এখানে বলে যে ঠিক এমনই একটি লকেট সেও তার গার্লফ্রেন্ড আইরিনাকে দিয়েছিল, এবং সে আইরিনাকে সেটা তার মেয়েকে দিতে বলেছিল, কারণ সেদিন তার মেয়ের বার্থডে ছিল। এখন একথা শুনেই স্যাম বুঝতে পারে যে অ্যান্ড্রু তো আর কেউ নয় বরং তার ওয়াইফ আইরিনার বস। তার জন্যই মূলত আইরিনা বাড়িতে দেরি করে আসে, এবং এই অ্যান্ড্রিও তার ওয়াইফের জীবনে আসার পর তাদের সুখের সংসার একদম নষ্ট হয়ে গিয়েছে। তাই স্যামের তো ইচ্ছে করছিল তাকে সেখানেই মারার জন্য, কিন্তু সে এখানে কোনো মতে নিজেকে সামলে নেয়। এবার তারা সবাই সেই মেইনটেনেন্সের রাস্তা দিয়ে একটু ভেতরে চলে আসে, আর কিছু দূর আসার পর সেখানে তারা একটি চেম্বার দেখতে পায়, যেখান থেকে বাহিরের আলো দেখা যাচ্ছিল। এটা দেখে তারা সবাই সেখানে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে তারা এখন বেঁচে ফিরতে পারবে। কিন্তু তাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য দুটো বড় বড় লোহার দরজা সরাতে হবে। যদিও প্রথমে তারা অনেক সময় যাবৎ সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু রাস্তার উপরের অংশে দেখা যায় যে সেখানে প্রচুর পরিমাণে গাড়ি এবং মানুষের আওয়াজের কারণে তাদের আওয়াজ সেখানে কোনোভাবেই পৌঁছাচ্ছিল না। এমনকি তারা সবাই এতটাই নিচে ছিল যে তাদের ফোনে কোনো সিগন্যালও ছিল না। তাই তারা এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এক এক করে তারা সেই লোহার দরজাটিকে খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি এতটাই মজবুত ছিল যে সেটা কোনোভাবেই খোলা যাচ্ছিল না। তাই সবাই মিলে তখন একসাথে দরজাটি খোলার চেষ্টা করছিল, আর এভাবে করে অনেক চেষ্টার পর অবশেষে তারা দরজাটি খুলতে সক্ষম হয়। এরপর ড্যানিশ সেই দরজার উপরে গিয়ে তার ফোনের মধ্যে সিগন্যাল নিয়ে আসার চেষ্টা করছিল। এদিকে সেই জায়গাতে পানি আসতে শুরু করেছিল। এমন সময় ড্যানিশের মোবাইলটি পানির মধ্যে পড়ে যায়, কিন্তু দেখা যায় যে জিনা কোনো মতে মোবাইলটিকে ধরে ফেলে। অন্যদিকে টানেলের মধ্যে যে বগিটি একটি দেয়াল আটকে রেখেছিল সেই বগিটিও পানির প্রেসারে আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে যায়, যার ফলে দেখা যায় অনেক দ্রুত গতিতে পানি সেখানে প্রবেশ করতে শুরু করে, এবং অনেক প্রেসারে টানেলের চারিদিক থেকে পানি আসতে থাকে। এমনকি সেই পানি মেইনটেনেন্সের দরজা দিয়েও প্রবেশ করতে শুরু করে, যার ফলে সবাই বুঝতে পারে যে তাদের হাতে আর খুব বেশি সময় নেই, কারণ অনেক অল্প সময়ের মধ্যেই পুরো জায়গাটি পানি দিয়ে একদম ভরে যাবে। সবাই এতে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তারা সবাই মিলে এবার একসঙ্গে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু এরপরও কেউ তাদের আওয়াজ শুনতে পায় না। এতে করে তারা সবাই বুঝতে পারে যে এখন মৃত্যুর অপেক্ষা করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। এমন সময় সেখানে আলিসা নামক যে মেয়েটি ছিল, অর্থাৎ যার অ্যাজমার সমস্যা ছিল, সে এখানে দেখতে পায় যে তার ইনহেলারটি তার কাছে নেই। সেটা হয়তো এখানে আসার সময় কোথাও পড়ে গিয়েছে।
তাই এখন আস্তে আস্তে তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। এখন আলিসার এই অবস্থা দেখে ড্যানিশ নিজের জীবনে চিন্তা না করে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে পানির মধ্যে নেমে পড়ে। আর সে আলিসার ইনহেলারটি খুঁজতে শুরু করে। আর খুবই অল্প সময়ের মধ্যে ড্যানিশ ইনহেলারটিকে দেখতে পায়, যেটা কিনা পানির মধ্যে ভাসছিল। আর ইনহেলারটি পেয়ে ড্যানিশ অনেক খুশি হয়ে যায়। কিন্তু ঠিক এমন সময় সেখানে একটি লাশ ভেসে উঠলে ড্যানিশ এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত থেকে মোবাইলটি পানির মধ্যে পড়ে যায়, যার ফলে সেই জায়গাটি অন্ধকার হয়ে যায়। আর পানির ভেতরে থেকে ড্যানিশ বুঝতেই পারছিল না যে কোন রাস্তা দিয়ে সে এসেছিল। এদিকে উপরে থাকা সবাই ড্যানিশকে বাঁচানোর জন্য সেখানে একটি হেয়ার স্প্রে এবং লাইটার ব্যবহার করে আগুন জ্বালিয়ে ফেলে আর পানির মধ্যে আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করে, যার ফলে রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর ড্যানিশ দ্রুত কোনো মতে উপরে চলে আসে। এরপর সে তাড়াতাড়ি করে আলিসাকে ইনহেলার দেয়, যার ফলে আলিসার অবস্থা অনেকটাই ঠিক হয়ে যায়। অন্যদিকে টানেলের শুরুর দিকে আমরা একটি রেস্কিউ টিমকে দেখতে পাই, যাদেরকে মূলত মেয়র পাঠিয়েছিল। তারা এখানে যতটুকু সম্ভব আহত মানুষদেরকে খুঁজে খুঁজে চিকিৎসার জন্য পাঠাচ্ছিল। তবে তারা খুব ভালো করেই জানত যে গভর্নমেন্ট যত তাড়াতাড়ি সম্ভবই পুরো জায়গাটিকে সিল করে এখানে নাইট্রোজেন লিকুইড দিয়ে দেবে। তাই যা কিছু করার তাদেরকে অনেক দ্রুত করতে হবে। অন্যদিকে আমরা আইরিনাকে দেখতে পাই। আইরিনা সহ সেখানে নিজেদের প্রিয় মানুষদেরকে খুঁজতে যারা যারা এসেছিল তারা সবাই মিলে এখানকার লিস্ট চেক করছিল যে সেখানে তাদের নিজেদের মানুষের নাম আছে কিনা। আইরিনা এখানে দেখতে পায় যে লিস্টের মধ্যে স্যাম, সারা অথবা অ্যান্ড্রিও কারো নাম নেই। অন্যদিকে স্যাম এবং তার সঙ্গীরা যেখানে ছিল সেই জায়গাতে সময়ের সঙ্গে সঙ্গে পানির পরিমাণ বেড়ে চলেছিল। তারা বুঝতে পারছিল না যে এখন বাঁচার জন্য তারা কি করবে। তবে এমন সময় দেখা যায় যে সৌভাগ্যবশত স্যামের ফোনে সিগন্যাল চলে আসে। স্যাম তখন সঙ্গে সঙ্গে তার ওয়াইফ আইরিনাকে ফোন করে আর সে দ্রুত তাকে তাদের লোকেশন বলে দেয় এবং তাদেরকে সাহায্য পাঠাতে বলে। এদিকে আইরিনা স্যামের ফোন পেয়ে এতটাই খুশি ছিল যে সে এখানে তার কান্না ধরে রাখতে পারছিল না। তো আইরিনাকে জানানো হয়েছে যে তারা রাস্তার কাছের একটি ম্যানহোলের নিচেই আছে, যেটা কিনা মূলত একটি মেইনটেনেন্স রুম। তাই আইরিনা তখন সেখানে কর্মরত পুলিশ অফিসারের কাছে যায় আর সে পুলিশ অফিসার এবং ইঞ্জিনিয়ারদের সাহায্য নিয়ে সেই লোকেশনটি খুঁজতে শুরু করে, যাতে করে দ্রুত তারা তাদেরকে উদ্ধার করতে পারে। ইঞ্জিনিয়ার এবং অফিসাররা তখন ছোট্ট একটি মিটিংয়ের মাধ্যমে ম্যাপগুলো চেক করছিল, যেখানে টানেলের প্রত্যেকটি মেইনটেনেন্স রুমের নকশা দেওয়া আছে। তো তারা এখানে স্যামের বলা কথা অনুযায়ী তাদের মেইনটেনেন্স রুমটি পেয়ে যায় আর তারা দ্রুত তাদের উদ্ধার কাজ শুরু করে দেয়। কিন্তু অন্যদিকে দেখা যায় যে পানির প্রেসারে ট্রেনে যে শেষ বগিটি ছিল সেটাও দেয়ালের কাছ থেকে একদম সরে যায়, ফলে উপরের দেয়াল ভেঙে একদম নিচে পড়ে যায়, যার ফলে সেখানে পানির প্রেসার এত বেশি বেড়ে যায় যে পানির উচ্চতা এখন অনেক দ্রুত গতিতে বাড়তে থাকে। সেই সাথে চারিদিক থেকে পানি প্রবেশ করার কারণে পানির স্রোতও এখানে এত বেশি বেড়ে যায় যে স্যাম এবং তার সঙ্গীরাও সেই পানির মধ্যে ভেসে যেতে শুরু করে। তারা পানির স্রোতের কারণে মেইনটেনেন্স রুম থেকে আবারও টানেলের মধ্যে ফিরে আসে। অন্যদিকে স্যাম যেই লোকেশন দিয়েছিল সেই লোকেশন অনুযায়ী রেস্কিউ টিম ম্যানহোলের ঢাকনাটি খুলে ফেলে আর তারা সবাই মিলে সেখানে স্যাম এবং বাকিদেরকে খুঁজতে শুরু করে। কিন্তু তারা আশেপাশে কোথাও কাউকে দেখতে পাচ্ছিল না, কারণ সবাই তো অলরেডি পানিতে ভেসে সেই জায়গা থেকে সরে গিয়েছে। তাই পুলিশ অফিসার তখন আইরিনাকে বলে যে তারা পৌঁছতে পৌঁছতে অনেক দেরি করে ফেলেছে, পানির স্রোত তাদের সবাইকে ভেতরে টেনে নিয়ে গিয়েছে আর এতক্ষণে হয়তো তারা মারাও গিয়েছে, তাই এখন আর কিছুই করার নেই। এসব শুনে আইরিনা অনেক কষ্ট পায় আর সে এখানে স্যাম এবং তার মেয়ের সাথে তাকেও শেষ করার সিদ্ধান্ত নেয়। তাই সে সেই ম্যানহোলের মধ্যে লাফ দিতেই যাচ্ছিল, কিন্তু সেখানকার অফিসাররা তাকে থামায় এবং তাকে আশ্বাস দিয়ে বলে যে তারা আরও একটু খুঁজে দেখতে চায়, যদি আবার তারা বেঁচে থাকে তাদের ছোট্ট একটি রেস্কিউ টিম এখনও টানেলের ভেতরেই রয়েছে, তাই আইরিনা যেন এমনটা না করে। অন্যদিকে আমরা স্যাম এবং তার সঙ্গীদেরকে দেখতে পাই যারা কিনা এখনও সার্ভাইভ করছিল। স্যাম এখানে কোনো মতে তার মেয়েকে তার পিঠে চড়িয়ে বাকিদের সঙ্গে সেই জায়গাতে হাঁটার চেষ্টা করছিল, কারণ তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটি ছাড়তে হবে, তা না হলে যে কোনো সময় গভর্নমেন্ট এখানে লিকুইড নাইট্রোজেন ব্যবহার করবে। তো তারা সবাই মিলে তখন অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে ফাইনালি সেই পেছনে স্টেশন পর্যন্ত পৌঁছেই যায়, যেখান থেকে এর আগেও 25 জন সার্ভাইভার্সকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু এখানে পৌঁছানোর পর তারা দেখতে পায় যে স্টেশনটিকে তো অলরেডি সিল করে দেওয়া হয়েছে, এখানকার চারিপাশের রাস্তাও ব্লক করে দেয়া, এমনকি এখানে কোনো মানুষও নেই। তাই তাদের সবার যেন বেঁচে থাকার আশাটাই শেষ হয়ে যায়, কারণ অলরেডি তারা সবাই আইরিনার কাছ থেকে জানতে পেরেছে যে গভর্নমেন্ট খুব দ্রুতই এখানে নাইট্রোজেন লিকুইড ছাড়বে। এমন সময় অ্যান্ডিও সবাইকে উদ্দেশ্য করে বলে গভর্নমেন্টের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে
আমি যদি দায়িত্বে থাকতাম তাহলে আমিও হয়তো শহরের মানুষদের জন্য এটাই করতাম, কারণ টানেলে ফেসে যাওয়া অল্প কিছু মানুষদের জন্য শহরের সমস্ত মানুষকে আমি তো বিপদে ফেলতে পারতাম না। তাই গভর্নমেন্ট এখন সেটাই করতে যাচ্ছে যেটা তার করা উচিত। এখন এটা তো নিশ্চিত হয়ে গিয়েছে যে আমরা আর চাইলেও এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারবো না। এদিকে স্যামের এখানে অ্যান্ড্রিউকে দেখে প্রচণ্ড রাগ হচ্ছিল। স্যাম তখন অ্যান্ড্রিউকে উদ্দেশ্য করে বলে যে তার জন্যই হয়তো তারা এমন বিপদে পড়েছে, কারণ সে অনেক নিকৃষ্ট একজন মানুষ, তাই হয়তো তার জন্যই সৃষ্টিকর্তা তাদেরকে এই বিপদে ফেলেছে। অ্যান্ড্রিউ জানতে চায় যে স্যাম তাকে কেন এমন কথা বলছে। স্যাম তখন তাকে বলে যে অ্যান্ড্রিউ যে আইরিনা নামক মেয়ের সাথে রিলেশনশিপে রয়েছে সে আসলে তার ওয়াইফ, আর তার জন্যই তাদের সংসারটা ভাঙতে বসেছে। তার পরিবার থেকে সমস্ত সুখ শান্তি সে কেড়ে নিয়েছে। এসব কথা শুনে অ্যান্ড্রিউ এখানে প্রচণ্ড রেগে যায়, আর সে এখানে আইরিনাকে গালাগাল দিতে থাকে। সে এখানে স্যামকে উদ্দেশ্য করে বলে যে আইরিনার জন্যই আজকে তার এই অবস্থা হয়েছে। যদি সে আজকে আইরিনাকে তার বাড়িতে ড্রপ করতে না যেত তাহলে তাকে রাস্তায় জ্যামেও পড়তে হতো না এবং এই মেট্রো রেলে চড়তেও হতো না। এসব বলে অ্যান্ড্রিউ এখানে আইরিনাকে অনেক আজেবাজে ভাষায় গালাগাল দিচ্ছিল। তবে এতে করে স্যাম প্রচণ্ড রেগে যায়, আর সে সেখানে অ্যান্ড্রিউর সাথে ফাইট করতে শুরু করে দেয় এবং বলতে থাকে যে একে তো সে তার ওয়াইফের সাথে অ্যাফেয়ার করেছে, তার উপর আবার সে এখন তাকেই গালি দিচ্ছে। কিন্তু এমন সময় তাদের কাছে জিনা এসে তাদেরকে থামতে বলে এবং বলে যে এটা লড়াই করার সময় নয়, তাদেরকে এখনই হার মেনে নিলে চলবে না, এখান থেকে বেঁচে ফেরার রাস্তা বের করতে হবে। হতে পারে এখনো কোনো উপায় আছে যেটার মাধ্যমে তারা বেঁচে ফিরতে পারবে, আর এখান থেকে বেঁচে ফিরতে পারলে তারা যা খুশি তাই করতে পারবে। এসব কথা বলতে বলতেই তারা যখন সামনের দিকে তাকায় তখন তারা সেখানে সেই রেস্কিউ টিমের টিম মেম্বারদেরকে দেখতে পায়। এতে তারা অনেক খুশি হয়ে যায়। তবে রেস্কিউ টিম তাদেরকে জানায় যে গভর্নমেন্ট এখানে যে কোনো সময় লিকুইড নাইট্রোজেন ছেড়ে দেবে। তবে একথা বলতে বলতেই দেখা যায় যে পেছন দিক থেকে প্রচণ্ড বেগে সেখানে পানি আসতে থাকে, যেটার ব্যাপারে উপরে থাকা অফিসাররা সিগন্যাল পেয়ে যায়। আর ততক্ষণে তারা অলরেডি টানেলের সমস্ত জায়গাতে সিল করে দিয়েছে। এখন সবাই যখন টানেলের পানির প্রেসারে সিগন্যাল পেয়ে যায় তখন মেয়র আর এক মুহূর্ত দেরি না করে সমস্ত অফিসারদেরকে অর্ডার দিয়ে দেয় যাতে করে দ্রুত টানেলের মধ্যে লিকুইড নাইট্রোজেন ছাড়া হয়, তা না হলে সমস্ত পানি শহরে প্রবেশ করতে শুরু করবে। অন্যদিকে স্যাম এবং তার সঙ্গীরা যে রেস্কিউ টিমকে দেখতে পেয়েছিল তারা এই টানেল থেকে বের হওয়ার আরও একটি রাস্তার সম্পর্কে জানত। তো রেস্কিউ টিম তখন তাদের সবাইকে নিয়ে সেখানকার একটি ম্যানহলের কাছে চলে যায়, যেখানে আগে থেকে আরও একটি রেস্কিউ টিম দাঁড়িয়েছিল। তো স্যাম এবং সেই রেস্কিউ টিম যখন ম্যানহলটির কাছে চলে আসে আর রেস্কিউ টিম সেখানে সিগন্যাল দেয় তখন দ্বিতীয় টিম সিগন্যাল বুঝতে পেরে তাদেরকে রেস্কিউ করতে শুরু করে। তার সেই ম্যানহলের ঢাকনা সরিয়ে এক এক করে স্যাম এবং তার বাকি সঙ্গীদেরকে উদ্ধার করতে থাকে। আর এভাবে ফাইনালি তারা সবাই বেঁচে ফিরতে পারে। সেখানে আবার আরিনা তার পরিবারের জন্য অপেক্ষা করছিল। আর আরিনার মেয়ে সারা যখন আরিনাকে দেখতে পায় তখন সে দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। আর আরিনাও যেন এতে নিজের মাঝে প্রাণ ফিরে পায়। অন্যদিকে আমরা আলিসাকে দেখতে পাই, যার মা বাবা ট্রেনের মধ্যেই মারা গিয়েছে। তাই আলিসার এখন পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, কিন্তু ড্যানিশি এখন হয়ে উঠেছে তার জীবনের সবচাইতে আপন মানুষ। এদিকে আমরা স্যামকে দেখতে পাই। স্যামের এখানে আরিনাকে দেখে প্রচণ্ড রাগ হচ্ছিল। সে আরিনার সঙ্গে কোনো কথাই বলতে চাইছিল না, তাই সে তখন তার মেয়ে সারাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে অ্যান্ড্রিউ আরিনাকে দেখতে পেয়ে তার কাছেও আসে না, কারণ তার কাছে কখনোই আরিনা তেমন মূল্যবানই ছিল না। বরং আরিনার মতো এমন অনেক মেয়ে তার জীবনে রয়েছে, সে তো শুধু আরিনাকে ব্যবহার করেছে, তাই সে সেখান থেকে চুপচাপ চলে যায়। অন্যদিকে আরিনা তার নিজের কাজের জন্য খুবই লজ্জিত ছিল। সে সারার সামনেই স্যামের কাছে অনেকবার ক্ষমা চায় এবং সে তাকে কথাও দেয় যে আজকের পর থেকে স্যাম তাকে যেভাবে রাখবে সে ঠিক সেভাবেই থাকবে। সে আর কখনো এমন কোনো কাজ করবে না যেটার মাধ্যমে স্যাম কষ্ট পেতে পারে। তবে স্যাম এখানে কোনো কথা না বলে আরিনার দিকে তাকিয়ে থাকে। হয়তো সে আরিনাকে ক্ষমা করে দিয়েছে। এবার দেখা যায় সারা অ্যাম্বুলেন্সের দরজা খুলে সেই কুকুরটিকে ভেতরে আসতে দেয়, যেই কুকুরটি তাদের সঙ্গে টানেলে সার্ভাইভ করেছিল। আর তাদের সবাইকে সেখান থেকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে দেখা যায় যে টানেলের মধ্যে যেহেতু এখন কোনো সার্ভাইভার্স ছিল না, তাই গভর্নমেন্টের পক্ষ থেকে সেখানে লিকুইড নাইট্রোজেন দিয়ে দেওয়া হয়, যার ফলে খুবই অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এতে করে বেঁচে যায় পুরো শহর। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।